বন্ধুরা, বর্তমানে মার্কেটে কিছু হাই কোয়ালিটি কোম্পানি যারা একেবারে চিপ ভ্যালুয়েশনে ট্রেড করছে, সেই সমস্ত কোম্পানিগুলোতে কি এখন দাবিয়ে বড় ইনভেস্টমেন্ট প্ল্যান করা উচিত, নাকি মার্কেটের রিস্ক এখনো বাকি রয়েছে? মার্কেট কি এখান থেকে আবার ফার্দার ডাউনফল করতে পারে? তো বর্তমানে মার্কেটের কিছু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টস মাথায় রেখে কাজ করা উচিত, তাহলেই এই মার্কেট থেকে আপনারা প্রফিট কামাতে পারবেন। তো ভিডিওর শুরুতেই আমি সেই সমস্ত গুরুত্বপূর্ণ 3 থেকে 4টে পয়েন্টস নিয়ে ডিসকাস করব, যেই পয়েন্টসগুলো যদি আপনারা ভালো করে ফলো করতে পারেন, তাহলে এই নিউট্রাল মার্কেট থেকেও অবশ্যই আশা করা যাচ্ছে একটা বড় প্রফিট কামানো যেতে পারে। কারণ আনাপসানাপ কোম্পানিতে শুধু মোমেন্টাম ট্রাই করতে গেলে আপনি একটি কোম্পানি থেকে 20,000 কামাবেন, তো আরেকটি কোম্পানিতে দেখবেন তার ডবল পয়সা মার্কেট টেনে নিয়েছে। যে কারণে কোন স্ট্র্যাটেজি এই মার্কেটে আমি নিজে ফলো করছি, সেই পয়েন্টসটাও আমি ভিডিওর লাস্ট পার্টে লজিক সমেত আপনাদের কভার করব, যেটার মাধ্যমে আপনারা এই মার্কেটে একটা পারফেক্ট ডিসিশন তৈরি করে নিজের পোর্টফোলিও থেকে একটা পারফরমেন্স এক্সপেকটেশন রাখতে পারেন। তবে সবার প্রথমে বলে দিচ্ছি, এই ভিডিওটা বোঝাতে গিয়ে যদি কোনো স্পেসিফিক কোম্পানিকে আমাকে টেনে আনতে হয় এক্সাম্পল হিসেবে, তাহলে সেই কোম্পানিটাকে আপনারা কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো সবার প্রথমে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ ডাটা পয়েন্ট শেয়ার করছি। 2024 সেপ্টেম্বর মাস থেকে লাস্ট 2 বছর ইন্ডিয়ান ইকুইটি মার্কেট জিরো রিটার্ন দিয়েছে বা একদম নেগলিজিবল পারফরমেন্স করেছে। আপনারা এই ডাটাটা দেখুন, যেখানে লাস্ট 2 বছর বা 17 মাসের আশেপাশে ইন্ডিয়ান মার্কেট যখন খারাপ পারফরমেন্স করেছে, তারপরের টাইমগুলোতে মার্কেট ঠিক কিরকম পারফরমেন্স করে দিয়েছে। তো এখানে দেখুন, আমি 2001 থেকে শুরু করে 2024 পর্যন্ত এতগুলো বছরের ডাটা রেখেছি। এখানে এতগুলো বছরে যদি আপনি দেখেন, যেখানে 2001 থেকে 2002 এই সময় জুলাই থেকে ডিসেম্বর 2002 পর্যন্ত 17 মাসে মার্কেট মাত্র 1%, 1.9% পজিটিভ পারফর্ম করেছিল। এছাড়া যখন যখন এতগুলো বছরের মধ্যে 17খানা মাসে মার্কেট নেগেটিভ পারফরমেন্স করেছে অথবা 17খানা মাসে মার্কেট কোনো রিটার্ন দেয়নি, তার পরের টাইম ফ্রেমে মার্কেট ঠিক কিরকম বাম্পার লেভেল পারফরমেন্স করেছে। তো সবার প্রথম 31শে জুলাই 2001 থেকে 31শে ডিসেম্বর 2002 পর্যন্ত এখানেই 17খানা মাসের নিফটি রিটার্ন ছিল মাত্র 1.9%। তার পরের 12 মাসে মার্কেট কিরকম রিটার্ন দিয়েছিল আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। এবং ওই টাইম ফ্রেম থেকে নেক্সট 36 মাস পর্যন্ত ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের নিফটি একটা বাম্পার লেভেল পারফরমেন্স করে। এরকম করে যখন যখন মার্কেট 17 থেকে 18 মাস নেগেটিভ পারফরমেন্স করেছে অথবা যৎ সামান্য পারফরমেন্স করেছে বা কোনো রিটার্ন দেয়নি, তারপরের টাইম ফ্রেমগুলো আপনারা দেখতে পারেন যে কি ধরনের পারফরমেন্স লাস্ট 12 মাস, মানে 17 মাসের অতীতের একটা খারাপ পারফরমেন্স করার পরে সেখান থেকে নেক্সট 12 মাসের নিফটি রিটার্ন। হ্যাঁ, এর মধ্যে শুধুমাত্র 2011তে পরের 1 বছরও মানে 12 মাসে মার্কেট মাত্র 1% পারফরমেন্স করেছে এবং 2007-এ মার্কেট মাত্র 6% পারফরমেন্স করেছিল সিঙ্গেল ডিজিটে। এছাড়া আদার্স ডাটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে। 12 মাসে এতগুলো বছরে মানে 2 বছর খারাপ পারফরমেন্সের পরে নেক্সট 1 ইয়ার মার্কেট কিন্তু সুপার ডুপার পারফরমেন্স করেছে। এমনকি এই 17 মাস খারাপ পারফরমেন্সের পরে লাস্ট 36 মাস মানে সেখান থেকে নেক্সট 3 বছরের পারফরমেন্স যদি আপনি দেখেন, তাহলে এখানে ম্যাক্সিমাম টাইমেই কিন্তু একটা বড় লেভেলের পারফরমেন্স আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে পার্সেন্টেজ বলছি না, কারণ এটা সেবি রুলসের এগেনস্টে হয়ে যায়। তাহলে নিয়ার ফিউচারে ইন্ডিয়ান মার্কেট থেকে আমরা ঠিক কিরকম পারফরমেন্সের এক্সপেকটেশন রাখতে পারি, আশা করছি এই স্ক্রিন রেকর্ডিংটার মাধ্যমে আমি আপনাদের সঠিকভাবে বোঝাতে পারলাম। আমি তাও স্ক্রিনশটটা স্ক্রিনের পাশে দিয়ে দিচ্ছি। তো অতীতে যখন যখন 17 মাস ইন্ডিয়ান মার্কেট খারাপ পারফরমেন্স করেছে, তারপরের 1 বছর এবং 3 বছর মার্কেট কিন্তু ইনভেস্টরদের ঠকায়নি অথবা নিরাশ করেনি। তো সেই হিসেবে বলবো আমাদের একটু ধৈর্য রাখা উচিত। ইনভেস্টমেন্ট করব কি না করব সেই পয়েন্টসটা ভিডিওর লাস্ট পার্টে কভার করছি, যেন আমরা দুদিকেরই বেনিফিট পেতে পারি। মানে যদি এখান থেকেও আরো 1 বছর খারাপ পারফরমেন্স করে, তাহলেও যেন আমরা কনফিডেন্স রাখতে পারি, তার জন্যই আমি এই আপনাদের সাথে 21-22 বছরের ডাটা শেয়ার করলাম। তো অতীতের 20 থেকে 22 বছর এতটা লম্বা টাইম ফ্রেমে খারাপ পারফরমেন্সের পরে মার্কেট কিন্তু ইনভেস্টরদের আবার একটা সুখের খবর দিয়েছিল 1 বছর এবং 3 বছর টাইম ফ্রেমে। হ্যাঁ, যদি কোনো কারণবশত, যেমন ধরুন এখানে 2007 এবং এখানে ধরুন 2011, এই 2 বছর খারাপ পারফরমেন্সের পরে মানে 17 মাস খারাপ পারফরমেন্সের পরেও নেক্সট 1 বছরও কিন্তু এইরকম সিঙ্গেল ডিজিট রিটার্ন দিয়েছিল।
কিন্তু তার পরের 3 বছর কিন্তু মার্কেট কাউকে নিরাশ করেনি, সুপার ডুপার পারফরমেন্স করেছে। সে কারণে আমি বলবো একটু ধৈর্য ধরুন, পেশেন্স রাখুন এবং অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করবেন। অ্যালোকেশন গুরুত্বপূর্ণ রোল প্লে করবে পোর্টফোলিওতে বেটার পারফর্ম করার জন্য। স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানিতে ছোট অ্যালোকেশন রাখুন, লার্জ ক্যাপ কোম্পানিতে একটু মিডিওকার রেঞ্জের অ্যালোকেশন রাখুন। তবে একটা পার্টিকুলার কোম্পানিতে যেন আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 4%-এর বেশি কোনো মতেই ইনভেস্টমেন্ট না হয়, এটা আমার নিজস্ব ওপিনিয়ন। আপনারা অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নেবেন। চলুন এবার নেক্সট ডাটা পয়েন্টস আপনার সাথে শেয়ার করি, যেখানে নিফটি যখন যখন লাস্ট 2 থেকে 3 মাস নিউট্রাল পারফরমেন্স করেছে, যেরকম বর্তমান মার্কেটে লাস্ট 1-1.5 মাস হয়ে গেল মার্কেট কোনো পারফরমেন্স করছে না, অথবা লাস্ট একটা নির্দিষ্ট টাইমে 3 থেকে 4 মাস মার্কেট টাইম পাস করে দিচ্ছে। তো এই ডাটার মাধ্যমে 2005 থেকে শুরু করে একদম লেটেস্ট 2024 পর্যন্ত এখানেও আমি আপনার সাথে 20 থেকে 21 বছরের ডাটা শেয়ার করব এবং এখানে দুটো ইম্পর্টেন্ট পয়েন্টস আপনাদের বোঝানোর চেষ্টা করব, যেটার মাধ্যমে আপনারা মার্কেটে কনফিডেন্স ফিরে পাবেন এবং একই সাথে মার্কেটে ধীরে ধীরে কিভাবে ইনভেস্টমেন্ট করলে আপনি বেটার পারফর্ম করতে পারবেন, সেটা যখন একটু পরে আমি আপনাদের বোঝাবো এই পয়েন্টসটাকে আপনারা সঠিকভাবে লিঙ্ক করতে পারবেন। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এই সেকেন্ড ডাটা পয়েন্টসে এখানেও আমি নিফটি 50-র লাস্ট 20 বছরের ডাটা আপনাদের সামনে রাখলাম। লাস্ট 20 বছরে নিফটির এখানে দুটো পয়েন্টস আপনারা ফলো করবেন, যে এরকম এই যে বর্তমান মার্কেটে আমরা 3 থেকে 4 মাস একটা নিউট্রাল পারফরমেন্সে রয়েছি বা মার্কেট কোনো পারফরমেন্স করেনি। তো এর আগে যখন যখন এরকম পারফরমেন্স হয়েছে তখন মার্কেট কিরকম করেছে। তো এই ব্লু কালারের যে মার্কিং করা পয়েন্টসগুলো, এই খোপগুলোতে আমি 3 থেকে 4 মাস যখন যখন নেগেটিভ পারফরমেন্স করেছে বা নিউট্রাল পারফরমেন্স করেছে তার মেইন 4-5টা পয়েন্টস আমি এখানে আইডেন্টিফাই করে রেখেছি। সবার প্রথমে যদি আমি আসি, ধরুন এখানে আপনি ধরতে পারেন 2011-তে, যেখানে ব্যাক টু ব্যাক 3-4 মাস মার্কেট অ্যাভারেজ পারফরমেন্সের পরে তার পরের পারফরমেন্স কিন্তু দেখুন এখানে 2012-তে পরপর দুটো কোয়ার্টার মোটামুটি ঠিকঠাক দুটো মাসে মার্কেট একটা মোটামুটি ঠিকঠাক পারফরমেন্স করেছে। সেকেন্ড ডাটা পয়েন্টে এখানে 2013-তে দেখুন ব্যাক টু ব্যাক যখন 3 মাস মার্কেট নেগেটিভ পারফরমেন্স করেছে তারপরের 2 মাসে কিন্তু মার্কেট মোটামুটি নিফটি একটা ঠিকঠাক পারফরমেন্স করেছে। 2016-তে যদি আমি দেখি জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এখানেও মার্কেট 4%, 4.8% এবং 7.6% নেগেটিভ পারফরমেন্স করেছিল। যেহেতু এখানে নেগেটিভ পারফরমেন্স এবং অঙ্কটা একটু বেশি নেগেটিভ, যে কারণে পরপর ব্যাক টু ব্যাক 6টা মাস মার্কেট কিন্তু ইনভেস্টরদের নিরাশ করেনি। ওই বছরই আবার লাস্টের দিকে ব্যাক টু ব্যাক 4 মাস সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মার্কেট নেগেটিভ পারফরমেন্স করে, কিন্তু তারপরে দেখুন আবার ব্যাক টু ব্যাক 5 মাস ইন্ডিয়ান মার্কেট কিন্তু মোটামুটি একটা স্টেবল পারফরমেন্স দেখায়। তো এই ব্লু কালারের যে মার্কিং করা পয়েন্টসগুলো লেটেস্ট 2022-এও সেম জিনিস, যখন যখন মার্কেট একটা নির্দিষ্ট রেঞ্জে লম্বা টাইম কাটিয়েছে তারপরের 2-3 মাস কিন্তু মার্কেট ইনভেস্টরদের কখনোই নিরাশ করেনি। তো সেই হিসেবে আমি বলবো একটু ধৈর্য ধরুন, অবশ্যই মার্কেট থেকে বেটার পারফরমেন্সের এক্সপেকটেশন ফিউচারে রাখতে পারবেন। আরও একটা পয়েন্টস ডাটা পয়েন্টস দেখুন, পরপর 2 বছর মার্কেট কিন্তু কখনো নেগেটিভ রিটার্নে নেই। এখানে লাস্ট 21 বছরে যদি আপনি ডাটা দেখেন তাহলে সবার প্রথম আমি যদি হিস্ট্রিতে আসি 2008, 1 বছর মার্কেট নেগেটিভ ছিল, তার পরের বছর মার্কেট বাম্পার পারফরমেন্স, সমস্ত নেগেটিভ কিন্তু রিকভারি করে। 2011 24.6% নেগেটিভ পারফরমেন্স, তারপরে ব্যাক টু ব্যাক 3 বছর ধরে মার্কেট একটা মোটামুটি রিসেন্ট পারফরমেন্স দেখায়, রিসেন্ট কি কোয়ালিটি পারফরমেন্স। এখানেও দেখুন ব্যাক টু ব্যাক 2 বছর, এটা হচ্ছে অর্থবর্ষ হিসেবে যদি আমি আসি, একটু ওয়েট করুন, এটা অর্থবর্ষ হিসেবে যদি আমি দেখি তাহলে 2015 এবং 2016 এই 2 বছরও কিন্তু নিফটি কোনো পারফরমেন্সই করেনি, একবার নেগেটিভ 4%, একবার মাত্র 3% পজিটিভ রিটার্ন। তারপরে দেখুন ব্যাক টু ব্যাক সেখান থেকে এখন অবধি 2016 থেকে এখন অবধি ইয়ার এন্ডিং হিসেবে প্রত্যেক বছর মার্কেট কিন্তু পজিটিভ রিটার্ন দিয়েছে, নেগেটিভ রিটার্ন মার্কেট এখানে দেখায়নি। 2018-তে 3%, 19-এ 12%, 20-তে 14%, 21-এ 24%, 22-এ 4% এবং তার সাথে 23-এ 19.4%। তো এই ডাটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি, দেখুন এখানে একটা সিম্পল পয়েন্টস, পরপর যখন 6 মাস মার্কেট প্রত্যেক বছর পজিটিভ রিটার্ন দিল, তার মানে এবার মার্কেট একটু টাইম কারেকশন করবে, এটা নর্মাল ব্যাপার, কারণ মার্কেটের একটা হিস্ট্রি রেকর্ড থাকে। যদি অতীতের 3 বছর বা অতীতের 5 বছর বেস্ট পারফরমেন্স থাকে তাহলে ফিউচারের পারফরমেন্স কিন্তু একটু স্লো হয়, এটা নর্মাল ব্যাপার। তো যেহেতু এখানে ধরতে পারেন কত থেকে, 2018 থেকে, 2018, 19, 20, 21, 22, 23 এই 6 বছর প্রত্যেক বছর মার্কেট পজিটিভ পারফরমেন্স করেছে,
এবং প্রত্যেক বছর মোটামুটি একটা ডিসেন্ট পারফরমেন্স করেছে। হ্যাঁ, এর মাঝখানে অবশ্যই 2020 প্যান্ডেমিকের জবরদস্ত ক্রাইসিস ছিল, যে কারণে র্যালিটা ইয়ার এন্ডিং হিসেবে প্রত্যেক বছর পজিটিভ দেখিয়েছে, কিন্তু প্যান্ডেমিকের সময় একটা বড় ক্র্যাশ মার্কেট ছেড়ে গেছে। তবে 2020 পর থেকে 21, 22, 23, 24 মার্কেট একটা ডিসেন্ট পারফরমেন্স দেখিয়েছে, যে কারণে মার্কেট একটু বেশি টাইম কারেকশন করছে। তো আমার মনে হয় একটু ধৈর্য রাখলেই, হ্যাঁ এই টাইমে আমাদের টিকে থাকতে হবে। যারা মার্কেটে টিকে যাবে, আমি এর আগে বহুবার বোঝানোর চেষ্টা করেছি, যারা টিকে যাবেন তারা মার্কেটে জিতে যাবেন। তো এখানে টেকাটাই গুরুত্বপূর্ণ, কারণ কখনো কখনো মার্কেট আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়, আমাদের পেশেন্সের পরীক্ষা নেয়। যদি আপনি এই পরীক্ষায় পাস করেন তাহলে আপনার আর কোনো বাধা থাকবে না, দেখবেন একটা বুল মার্কেট যথেষ্ট একটা ওয়েলথ ক্রিয়েশন করার জন্য। এটা আমার নিজস্ব ওপিনিয়ন বলুন, বা নিজস্ব এক্সপিরিয়েন্স বলুন, বা নিজস্ব নলেজের মাধ্যমেই বলুন, আমি মার্কেট 9 বছর থেকে এই পয়েন্টসগুলোই কিন্তু আলটিমেটলি শিখেছি। তো এই দুটো ডাটা পয়েন্টস আমি আপনার সাথে শেয়ার করলাম। চলুন এবার নেক্সট ডাটাও আমি আপনার সাথে শেয়ার করছি। তো এই দুটো ডাটার মাধ্যমে আমরা এইটুকু তো বুঝতে পারলাম যে ইন্ডিয়ান মার্কেট খারাপ পারফরমেন্স করলেও লাস্ট 2 বছর ধরে ফিউচার কিন্তু অবশ্যই বেটার পারফরমেন্স হতে পারে। তবে এই লাস্ট 2 বছর ধরে মার্কেট পারফরমেন্স কেন করতে পারছে না, বা 2 বছর পার করে আসার পরেও বর্তমানে মার্কেটের জন্য মেইন থ্রেটসটা কি রয়েছে, বা ইন্ডিয়ান মার্কেট কেন অ্যাকচুয়াল পারফরমেন্স করতে বাধাটা মার্কেটের কোথায় রয়েছে, চলুন কিছু পয়েন্টস আমি এখানে আইডেন্টিফাই করেছি, সেই পয়েন্টসগুলো আপনাদের লজিক সমেত বোঝানোর চেষ্টা করছি। যেমন দেখুন, ইন্ডিয়ান মার্কেটে কোনো প্রবলেম নেই, মোটামুটি ঠিকঠাক থাকলেও মার্কেট কেন পারফরমেন্স করতে পারছে না, কারণ এই টাইমেই তাইওয়ান মার্কেট ভালো পারফর্ম করেছে, কোরিয়ান মার্কেট সুপার পারফর্ম করেছে, আমেরিকান মার্কেট তো ছেড়েই দিন, সমস্ত মার্কেট সুপার পারফর্ম করেছে। তাহলে ইন্ডিয়ান মার্কেটের প্রবলেমটা হচ্ছে এখানে দেখুন, ওয়ার কন্ডিশন বলুন, বা ক্রুড অয়েলের ইম্পোর্টের, মানে আমরা যে ইম্পোর্ট করি ক্রুড অয়েলের প্রাইস হাইকিং, এই প্রেশারের কথা বলুন, অথবা ইনফ্লেশনের কথা বলুন, অথবা ডলারের এগেনস্টে রুপিস ডেপ্রিসিয়েশন, এই সমস্ত প্রবলেম তো রয়েছেই। ইন্ডিয়ান মার্কেটে বর্তমানে যে প্রবলেমটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রিটেল ইনভেস্টরদের ওভার কনফিডেন্সের কারণে রিটেল ইনভেস্টর কন্টিনিউ তাদের ইনফ্লো করে যাচ্ছে, আর এটার ফায়দা সমস্ত প্রমোটাররা নিচ্ছে। এলআইসি তাদের শেয়ার বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে, বিভিন্ন কোম্পানিগুলো অফার ফর সেল আনছে, এবং এখানে আইপিও ডাটা দেখুন, শকিং ডাটা। আমি একটু আগে দেখলাম আগস্ট মাসে এখনো পর্যন্ত আমরা জাস্ট 15-16টা দিন পার করেছি, তার মধ্যে 11খানা আইপিও মার্কেটে সাকসেসফুলি লঞ্চ হয়ে গেছে। জুলাই মাসে 14খানা আইপিও মার্কেটে সাকসেসফুলি লঞ্চ হয়েছে, মানে লাস্ট 2 মাসের মধ্যে, এখনো এই মাস পুরো কমপ্লিট হয়নি, এই 2 মাসের মধ্যে মানে 1.5 মাসের মধ্যে মার্কেটে 25খানা আইপিও চলে এসেছে। 25খানা আইপিও জাস্ট 1.5 মাসের মধ্যে। মানে প্রবলেমটা হচ্ছে মার্কেট একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, আর বিভিন্ন প্রমোটাররা মার্কেট থেকে লিকুইডিটি নিয়ে চলে যাচ্ছে। 25টা আইপিওতে মিনিমাম ধরে নিন অ্যাভারেজ 25,000 কোটির আশেপাশে, আমি এসএমই আইপিও বাদ দিয়ে দিয়েছি, শুধু মেইন বোর্ড আইপিও ধরে নিয়েছি। এসএমই আইপিও ধরলে তো ধরুন 50টার উপরে আইপিও হয়ে যাবে। এবং লাস্ট 2-3 মাসে যেভাবে ভরে ভরে আইপিও আসছে, আজকেও 3টে আইপিও রয়েছে মানে প্রি ওপেনে, যেটা হয়তো কালকে বা পরশু অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে। এখনো ওয়েটিং অনেক বড় বড় আইপিও রয়েছে। তো এত আইপিও যদি মার্কেটে আসে, ধরুন 1.5 মাসের মধ্যে যদি 20,000 25,000 কোটি মার্কেট থেকে লিকুইডিটি চলে যায়, তাহলে এই টাকাগুলো তো মার্কেটকে উপরে নিয়ে যেতে হেল্প করতো। যেমন আমি যদি আমার এক্সাম্পল দিই, ধরুন আমি 7খানা অ্যাকাউন্ট ইউজ করি, এবং এই 7খানাতেই আমি এইচএনআইতে অ্যাপ্লাই করি ভালো কোয়ালিটি আইপিও গুলো, আর এই টাকাগুলো আমি মার্কেটের কিছু কোম্পানি বিক্রি করে বেরিয়েছি, যেখান থেকে বড় বড় প্রফিট হয়েছিল সেগুলো বেচে দিয়ে আমি সেই টাকাগুলো এখানে এনেছি। কারণ আমি অতীতের লাস্ট 3-4 বছর ধরে আইপিও থেকে বড় প্রফিট কামিয়েছি, কোনো মিথ্যা কথা বলবো না। যেহেতু আমি বড় প্রফিট কামিয়েছি, যেমন মিশোর একটা আইপিওতে এইচএনআইতে আমার ক্যাপিটাল বাম্পার লেভেল পারফরমেন্স করেছে, অ্যামাউন্ট বলা যায় না সেবি রুলসের এগেইনস্টে, এবং কোনো রেকমেন্ডেশনও কিন্তু নয়, কারণ মিশো খুব রিস্কি কোম্পানি। তো আইপিও থেকে কিন্তু সিরিয়াসলি নিলে 4-5টা অ্যাকাউন্ট ইউজ করতে পারলে বড় প্রফিট আইপিও থেকে এইচএনআইতে বের করা যায়। তো আমি এইচএনআইতে অ্যাপ্লাই করতে হবে, যে কারণে প্রচুর টাকা আমি মার্কেট থেকে বের করেছি। তো এই যে টাকাগুলো আমার মতন কিছু লোকেরা বের করেছে, অনেকে হয়তো আইপিওতে ইনভেস্ট করেছে, যেই 20-20 হাজার বা 25,000 টাকা মার্কেট থেকে আইপিওর জন্য বেরিয়ে গেল, মানে কোম্পানি আসলো বলে ইনভেস্টরদের কাছ থেকে বেরোলো, এই টাকাগুলো যদি এই এক্সিস্টিং কোম্পানিগুলোতেই থাকতো, নতুন আইপিও না আসতো, তাহলে কিন্তু মার্কেটকে এটা লিকুইডিটি দিত, এবং যথেষ্ট পরিমাণে মার্কেটে একটা স্টেবিলিটি পারফরমেন্সের অপরচুনিটি দেখা যেত। এই আইপিও বর্তমানে ইন্ডিয়ান মার্কেটকে একটা রিস্কি জোনে দিচ্ছে, যে কারণে হয়তো মার্কেট চলতে পারছে না, আর এফআইআই তে সেলিং চলছে। নেক্সট পয়েন্টে বলবো, যে একদম লাস্ট পয়েন্টে আজকের ভিডিওতে আমি বর্তমানে যে পয়েন্টসগুলো ফলো করছি, তো সেগুলো যদি আপনারা ফলো করতে পারেন, আমার মনে হয়, আমার যদিও আমাকে কপি করবেন না, কারণ আমিও ভুল হই মার্কেটে, আমার ডিসিশন
ভুলও হতে পারে। আপনি সবসময় আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কথা শুনবেন। তো আমি এখানে 3-4টে পয়েন্টস প্লে করছি। আমি সবার প্রথমে আমার ডিসিশন একদম ক্লিয়ার যে আমি ক্যাশ হাতে রেখে কাজ করছি। কারণ বর্তমানে মার্কেট যে স্টেবল পজিশনে রয়েছে, অবশ্যই ভ্যালুয়েশন দিক থেকে সস্তা রয়েছে, ফিউচার পোটেনশিয়াল রয়েছে, স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানির আর্নিং মোটামুটি ঠিকঠাক রেঞ্জে রয়েছে। কিন্তু আমি তা সত্ত্বেও আইপিওতে মানে শুধুমাত্র লিস্টিং গেইনের জন্য কিছু কোম্পানিগুলোতে কিছু প্লে করছি। কারণ আইপিও তো কোনো রিস্ক থাকে না। তো আমি আইপিওকে সিরিয়াসলি নিচ্ছি এবং হাতে ক্যাশ রেখে কাজ করার চেষ্টা করছি, যেন কোনো কারণে মার্কেট যদি ফার্দার ডাউন দেখায়, ডোনাল্ড ট্রাম্পের পাগলামির জন্য যদি ধরুন ইসরায়েল, ইরান এবং ডোনাল্ড ট্রাম্প তিনজনে মিলেমিশে যদি কোনো খিচুড়ি পাকিয়ে দেয়, সেক্ষেত্রে আমার কাছে স্কোপ থাকবে, আমার হাতে ক্যাশ থাকছে। সেই ক্যাশগুলো আমি এইচএনআইতে কোয়ালিটি আইপিওতে ইউজ করছি। তো এই ক্যাশ হাতে রেখে কাজ করার সাজেশন আমি সবাইকে দেবো। আর মাঝে মাঝে অবশ্যই ইনফ্লো বা আউটফ্লো তো অবশ্যই হতে পারে, এতে কোনো প্রবলেম নেই। তবে শিফটিংটা একটু আমাদের বেশি করতে হবে, যেটা আমি নিজেও করছি। যে কোম্পানিগুলোতে বড় বড় প্রফিট দিয়ে দিচ্ছে সে কোম্পানি থেকে শিফট করে কোয়ালিটি কোম্পানি চলে যাচ্ছি। যেমন ধরুন এক্সাম্পল হিসেবে XYZ একটি কোম্পানি যদি আমাকে বড় প্রফিট দিয়ে দিল, আমি সেখান থেকে শিফটিং করে আরেকটি কোম্পানি, হয়তো সেই কোম্পানিটা সেখান থেকে উপরে যাবে, কিন্তু তবুও আমি সেই কোম্পানি থেকে কিছুটা পোর্শন অন্ততপক্ষে শিফটিং করে প্রফিট বুকিং করে অন্য একটা কোম্পানি, যে কোম্পানি সেই মুহূর্তে মানে ওভারসোল্ড জোনে রয়েছে, এখনো পারফরমেন্স করেনি, সেখানে শিফট করে যাচ্ছি। যাতে করে কি হবে, মার্কেট ডাউনে গেলে যে কোম্পানিটা বড় প্রফিট দিয়েছে সেটা বেশি ডাউনে যাবে, আমি সেখানে রিস্ক রাখছি না। যেটা পারফরমেন্স করেনি লো ভ্যালুয়েশনে, আমি সেই জায়গায় চলে আসছি, যাতে করে মার্কেট ডাউন সাইড প্রোটেক্টকেও মেনটেন করছি। এবং শিফটিং করলে কি হয়, অন্ততপক্ষে এই কনসলিডেশন মার্কেটে এখান থেকে কি হয়, মানে মার্কেট পারফরমেন্স করলে এটা আরো বেটার পারফরমেন্স করবে। তো আমি বলবো শিফটিং করুন বা রিব্যালেন্সিং করার চেষ্টা করুন। আর নেক্সট বলবো লার্জ ক্যাপে আমি একটু বেশি ফোকাস করছি। বর্তমানে আমার পোর্টফোলিওর বড় এক্সপোজার লার্জ ক্যাপে রাখছি। লার্জ ক্যাপ পারফরমেন্স করেনি, তার এগেনস্টে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ অতিরিক্ত বেশি পারফর্ম করেছে। তো মিড ক্যাপ এবং স্মল ক্যাপে একটু বেশি রিস্ক আমার লাগছে। আর বলবো টার্নারাউন্ড কোম্পানি আমি কমপ্লিটলি অ্যাভয়েড করছি। যে সমস্ত কোম্পানিগুলো নিজেরা প্রফিট করতে পারে না, সেই টাইপের কোম্পানি আমি কমপ্লিটলি অ্যাভয়েড করছি, আমি পোর্টফোলিওতে একটাও রাখছি না। কোয়ালিটি কোম্পানির সাথে থাকবো, লার্জ ক্যাপে একটু বেশি ফোকাস করব, হাতে ক্যাশ রেখে কাজ করব। দেখুন মার্কেটে সার্ভাইভ করতে পারবেন, আর এই মার্কেটে শিফটিং করলে একটু বেটার পারফরমেন্সও পেতে পারবো। তো অবশ্যই মাথায় রাখতে হবে, অ্যালোকেশন মেনটেন করুন, ডিসিপ্লিন মেনটেন করুন, 5-7-10% কিছু করবেন না, মোটামুটি একটা ডিসেন্ট প্রফিটে কোনো ডিসিশন নেবেন। কোনো কোশ্চেন বা কোনো কোয়ারিজ থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি পার্সোনাল ক্লাসের মাধ্যমে ইনডেপথ অ্যানালাইসিস শিখতে চাইছেন, কোয়ালিটি কোম্পানি নিজে কোথা থেকে খুঁজে বের করবেন, যাতে অন্যের কথা শুনে ইনভেস্ট না করতে হয়। কারণ অন্যের কথা শুনে ইনভেস্ট করলে 100 টাকায় কেনা কোম্পানি কততে বেচবেন, 10 টাকা প্রফিটে বেচবেন, 20 টাকা প্রফিটে বেচবেন, নাকি 100 টাকা প্রফিটে বেচবেন। আপনি যদি সঠিক ভ্যালুয়েশন না বোঝেন, তাহলে আপনি সেটা প্লে করতে পারবেন না। তো কিভাবে কোম্পানির ভ্যালুয়েশন বের করবেন, কোন কোম্পানির ডাটা চুরি করে ভ্যালুয়েশন দেখাচ্ছে কিনা, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকে, এবং লাইভ মার্কেটেও আপনারা ডিসিশন মেকিং এ হেল্প পাবেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের নতুন ক্লাস কালকে থেকেই শুরু হচ্ছে, চাইলে আজকেও জয়েন করতে পারেন, আজকে থেকেও ক্লাস স্টার্ট হচ্ছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।